হ্যালো ভিউয়ার্স, সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। ধ্বনি ও বর্ণ আলোচনার যে ধারাবাহিক প্রক্রিয়াটি চলছিল, আজ তার চতুর্থ পর্বে আমরা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ প্রকৃতি অনুযায়ী যে শ্রেণীবিভাগ, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ নিয়ে। তো প্রথমে আগে আমরা জেনে নেব যে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। না, যে সমস্ত ধ্বনি নিজে নিজেই উচ্চারিত হয় না, অর্থাৎ স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয়, তাকেই বলা হয় ব্যঞ্জন ধ্বনি। বাংলা বর্ণমালায় ৩৯টি ব্যঞ্জন ধ্বনি আছে। প্রথমে আগে আমরা ব্যঞ্জন ধ্বনিগুলো লিখে নেব। ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গীয় জ, ছ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, ব, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, অড়, অড়, অন্তস্থ জ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু চান। এই যে বর্ণমালাটি, এই বর্ণমালার মধ্যে আমরা এই যে প্রথম যে বর্ণটিকে আমরা বলছি, প্রথম প্রত্যেক সারির এই প্রথম বর্ণটিকে বলা হয় বর্গ। যেমন হচ্ছে এটি হলো ক বর্গ, এটি হচ্ছে ক বর্গ। এটিকে আমরা বলছি প্রথম প্রত্যেক সারির প্রথম বর্ণটিকে বলা হয় ক বর্গ। এবং ক, খ, গ, ঘ, উম এই বর্ণের সারির প্রথম বর্ণ অনুযায়ী এর নাম করা হচ্ছে ক বর্গ। ঠিক সেরকমই এটিকে বলা হয় চ বর্গ, এই সারিটিকে বলা হয় চ বর্গ। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এটিকে বলা হয় ট বর্গ। ত, থ, দ, ধ দন্তন্য, একে বলা হয় ত বর্গ। এবং প, ফ, ব, ভ, ম এটিকে বলা হয় প বর্গ। অর্থাৎ বাংলা বর্ণমালায় বর্গ হলো 5টি, সেটিকে আমরা অনেক সময় বলে থাকি ক, চ, ট, ত, প। অর্থাৎ এই 5টি বর্গ এই বর্ণমালায়, বাংলা বর্ণমালায় রয়েছে। এর মধ্যে এই ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ, এই 25টি বর্ণ উচ্চারণ করার সময় জিহা বাকযন্ত্রের কোনো না কোনো অঙ্গ স্পর্শ করে। তাই এই ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। বা আমরা অন্যভাবেও বলতে পারি যে ঊর্ধ্বস্থ উচ্চারক এবং নিম্নস্থ উচ্চারক একে অপরকে স্পর্শ করে এবং স্বরতন্ত্রী দুটি পরস্পরকে স্পর্শ করে বলে এই ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। বা প্রতিহত বলা হয় ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। এই 25টি স্পর্শ বর্ণের বিভিন্ন নাম আছে। এখন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই যে প্রথমে এই প্রতি বর্গের এই যে ক, খ, গ, ঘ, ম প্রতি বর্গ, এই যে বর্গের প্রতি সারির প্রথম বর্ণ অনুযায়ী বর্গের নামকরণ করা হয়ে থাকে। এখন আমরা প্রথম যে প্রকারভেদ নিয়ে আলোচনা করব তা হলো অল্প প্রাণ বর্ণ। অল্প প্রাণ বর্ণ, অল্প প্রাণ বর্ণ, অল্প প্রাণ বর্ণ। তো অল্প প্রাণ বর্ণ, প্রাণ কথার অর্থ হচ্ছে, প্রাণ কথার অর্থ হচ্ছে শ্বাসবায়ু।
শ্বাসবায়ু। প্রাণ কথার অর্থ হলো শ্বাসবায়ু, আর অল্প কথার অর্থ হলো কম। অর্থাৎ যে বর্ণগুলো উচ্চারণ করতে কম শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকেই বলা হয় অল্প প্রাণ বর্ণ। তাহলে আমরা উচ্চারণ করলেই স্পষ্টভাবে বুঝতে পারবো, এই যে ক, 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 ক উচ্চারণ করলে অপেক্ষাকৃত কম শ্বাসবায়ু লাগে। ক, খ, খ যখনই উচ্চারণ করছি কিন্তু তখন বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে। ক, খ, গ, গ উচ্চারণ করলেও কিন্তু কম শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে। যে ক, খ, গ, গ উচ্চারণ করলে কিন্তু ক এবং গ উচ্চারণ করলে কিন্তু আমাদের কম শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে। সেরকম দ্বিতীয় যে চ বর্গের চ, চ উচ্চারণ করলে কম শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে, কিন্তু বর্গীয় জ উচ্চারণ করলে কম শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে। কিন্তু যখনই আমরা ছ বা ঝ উচ্চারণ করছি তখন কিন্তু বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে। তাই প্রতি বর্গের প্রথম প্রথম এবং প্রতি বর্গের প্রথম এবং তৃতীয়, প্রতি বর্গের প্রথম, এই যে প্রতি বর্গের প্রথম, প্রতি বর্গের এই ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো আছে আমরা এগুলোকে বলছি স্পর্শ বর্ণ। তাহলে এই ক থেকে ম পর্যন্ত বর্ণের প্রতি বর্গের প্রথম এবং তৃতীয় যে আমরা বর্ণগুলো পাচ্ছি এই বর্ণগুলোকে আমরা বলছি অল্প প্রাণ বর্ণ। কেন অল্প প্রাণ বলছি না, এই বর্ণগুলো উচ্চারণ করতে কম শ্বাসবায়ুর প্রয়োজন হয়, তাই ক এটিকে বলা হচ্ছে অল্প প্রাণ বর্ণ। অল্প প্রাণ বর্ণ ক এবং গ, অর্থাৎ প্রতি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণকে বলা হয় অল্প প্রাণ বর্ণ। প্রতি বর্গের প্রথম এবং তৃতীয় যে এই যে ক বর্গ ক খ গ ঘ উম, প্রতি বর্গের প্রথম এবং তৃতীয় যে আমরা বর্ণগুলো পাচ্ছি, প্রতি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণকে বলা হচ্ছে অল্প প্রাণ বর্ণ। এরপর আমরা আলোচনা করব মহাপ্রাণ বর্ণ নিয়ে। মহাপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, আমরা মহাপ্রাণ বর্ণ কাকে বলবো? মহা কথার অর্থ হলো বেশি এবং প্রাণ কথার অর্থ আমরা আগেই জেনেছি শ্বাসবায়ু। অর্থাৎ যে বর্ণগুলো বা ধ্বনিগুলো উচ্চারণ করতে বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকেই বলা হচ্ছে মহাপ্রাণ বর্ণ। যেমন তোমরা উচ্চারণ করে দেখতে পারো যে ক, ক উচ্চারণ করলে কম শ্বাসবায়ু বের হচ্ছে, কিন্তু খ উচ্চারণ করলে অপেক্ষাকৃত বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে। ঠিক সেরকম গ উচ্চারণ করলে অপেক্ষাকৃত কম শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে, কিন্তু ঘ উচ্চারণ করলে অপেক্ষাকৃত বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে। ঠিক সেই রকম চ বর্গের ক্ষেত্রে চ উচ্চারণ করলে অপেক্ষাকৃত কম শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে, কিন্তু যদি আমরা ছ এবং ঝ উচ্চারণ করি অপেক্ষাকৃত বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে। অর্থাৎ এই যে ছ উচ্চারণ করলে ঝ উচ্চারণ করতে ঠিক সেরকম ঠ, ঠ উচ্চারণ করলে অপেক্ষিত বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে, ঢ উচ্চারণ করলে অপেক্ষাকৃত বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে। তাই প্রতি বর্গের এই যে প্রতি বর্গের দ্বিতীয় দ্বিতীয় এবং চতুর্থ, দ্বিতীয় এবং চতুর্থ, প্রতি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। এই যে মহাপ্রাণ বর্ণ, এই মহাপ্রাণের জায়গায় আমরা মহা কথাটা লিখছি। চতুর্থ, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে বলা হয় বা ধ্বনিকে যখন আমরা উচ্চারণ করছি তখন আমরা ধ্বনি বলবো, যখন মহাপ্রাণ ধ্বনি বলবো, আর যখন আমরা লিখে দেবো তখন সেটাকে মহাপ্রাণ বর্ণ বলবো। তাহলে প্রতি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণ করতে বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে বলে আমরা দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে আমরা বলছি মহাপ্রাণ বর্ণ। আমরা সিরিয়াল হিসাবে আমরা বলতে পারি এটা 1 নম্বর, এটাকে আমরা 2, এটাকে 3 এবং এটাকে 4 এবং এটাকে আমরা পঞ্চম স্তম্ভের বর্ণ বলতে পারি। তাই প্রতি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে আমরা বলছি মহাপ্রাণ বর্ণ। এবার আমরা
আলোচনা করব ঘোষ এবং অঘোষ বর্ণ নিয়ে। আমরা আলোচনা করব ঘোষ বা সঘোষ, সঘোষ বর্ণ এবং সঘোষ বর্ণ বা ধ্বনি, সঘোষ বর্ণ বা ধ্বনি নিয়ে। সঘোষ, ঘোষ কথার অর্থ হলো ধ্বনির গাম্ভীর্য। ধ্বনির গাম্ভীর্যকে বলা হয় ঘোষ, অর্থাৎ স্বরতন্ত্রীর কম্পনজাত যে গাম্ভীর্য তাকেই বলা হয় ঘোষ। অর্থাৎ প্রতি বর্গের আমরা যদি উচ্চারণ করে দেখা যায় তাহলে কি হচ্ছে, দেখো ক উচ্চারণ করলে গাম্ভীর্য, ক খ উচ্চারণ করলে ধ্বনির স্বরতন্ত্রীর কম্পনজাত সুরটা অনেকটা কম হচ্ছে, অর্থাৎ স্বরতন্ত্রীর কম্পন অনেক কম হচ্ছে ক খ। কিন্তু যখনই আমরা উচ্চারণ করব গ ঘ উম, তখন কিন্তু স্বরতন্ত্রীর কম্পনজাত সুরটা অনেক বেশি হচ্ছে। এই জন্য যখন কম্পনজাত সুরটা বেশি হয় তখন তাকে বলা হয় সঘোষ বর্ণ। এবং এর সাথে আমরা আলোচনা করব অঘোষ বর্ণ নিয়েও। সঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণ। অঘোষ বর্ণ অর্থাৎ ঘোষ কথা অর্থাৎ ধ্বনির গাম্ভীর্য, অর্থাৎ স্বরতন্ত্রীর যে কম্পন, স্বরতন্ত্রীর যে কম্পন তাকেই আমরা বলছি ধ্বনির গাম্ভীর্য। স্বরতন্ত্রীর কম্পনকে আমরা বলছি ধ্বনির গাম্ভীর্য। এই অঘোষের ক্ষেত্রে স্বরতন্ত্রীর কম্পন অপেক্ষাকৃত অনেক কম হয়, কিন্তু অঘোষের ক্ষেত্রে কম হয়, কিন্তু সঘোষ বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রীর কম্পনজাত সুর অনেক বেশি হয়। তাহলে প্রতি বর্গের আমরা এখানে দেখব যে প্রতি বর্গের প্রথম এবং দ্বিতীয়, অর্থাৎ প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্ণের বা ধ্বনির উচ্চারণের স্বরতন্ত্রীর কম্পন অনেক কম। তাই এই প্রতি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণকে বলা হয় অঘোষ বর্ণ। যেমন ক খ, ক বর্গের ক খ, চ বর্গের চ এবং ছ, ট বর্গের ট এবং ঠ, ত বর্গের ত এবং থ, আর প বর্গের প এবং ফ, এগুলি স্বরতন্ত্রীর কম্পনজাত সুর অনেক কম, অর্থাৎ স্বরতন্ত্রীর কম্পন অনেক কম হয়, তাই এগুলিকে বলা হয় অঘোষ বর্ণ। এবং যেগুলি স্বরতন্ত্রীর কম্পনজাত সুর বেশি, যেমন প্রতি বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণ, যেমন ক বর্গের ক খ উচ্চারণ করে স্বরতন্ত্রীর কম্পন কম, কিন্তু গ ঘ উম তোমরা উচ্চারণ করে দেখো যে গ ঘ এবং উম এই বর্ণগুলো উচ্চারণ করলে স্বরতন্ত্রীর কম্পনজাত সুর অনেক বেশি হচ্ছে। তাই এই প্রতি বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণকে বলা হয় সঘোষ বর্ণ। যেমন চ বর্গের ছ বর্গীয় জ, ঝ এবং ইয় এগুলি স্বরতন্ত্রীর কম্পনজাত সুর বেশি। তেমনি ট বর্গের ট, ড ঢ মূর্ধন্য এবং ত বর্গের ত থ ধ দন্তন্য, এই যে বর্ণগুলো, এই বর্ণ বা ধ্বনিগুলোর উচ্চারণ ফলে স্বরতন্ত্রীর কম্পনজাত সুর অনেক বেশি থাকে। তাই এগুলিকে বলা হয় সঘোষ বর্ণ। তাহলে প্রতি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণকে বলবো অঘোষ বর্ণ বা অঘোষ ধ্বনি। এবং প্রতি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণকে বলবো সঘোষ ধ্বনি বা সঘোষ বর্ণ। এখানে আমরা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে একটা টেকনিক, অল্প প্রাণ বর্ণ এবং মহাপ্রাণ বর্ণ যে বিষয়টা বলছিলাম, এখানে অল্প প্রাণ বর্ণ এবং মহাপ্রাণ বর্ণ, অল্প প্রাণ বর্ণ আমরা বলবো অল্প প্রাণ বর্ণ বলবো আমরা 1 এবং 3 নম্বর বর্ণগুলিকে 1 নম্বর বর্ণ এবং 3 নম্বর বর্ণ, আর মহাপ্রাণ বর্ণ বলবো 2 নম্বর বর্ণ এবং 4 নম্বর বর্ণকে। এটা 2 নম্বর এবং 4 নম্বর, এটা সহজ টেকনিকের মাধ্যমে আমরা বিষয়টাকে মনে রাখবো। 1 এবং 3 হলো বিজোড় সংখ্যার ক্ষমতাটা কম,
তার জন্য কম হওয়ার জন্য এটি হলো অল্প প্রাণ বর্ণ, এটা একটা সহজ টেকনিক। আর 2 আর 4 হলো কি না জোড় সংখ্যা, তা জোড় ব্যক্তির ক্ষমতাটা বেশি হয়, বেশি অর্থাৎ বেশি কথার অর্থ হচ্ছে মহাপ্রাণ, অর্থাৎ কম অল্প বিজোড় হওয়ার জন্য ক্ষমতা কম, তাই অল্প প্রাণ বর্ণ। এবং 2 আর 4 জোড় সংখ্যা হওয়ার জন্য এটি হচ্ছে মহাপ্রাণ বর্ণ। এটা একটা মনে রাখার টেকনিক। এরপর আমরা আলোচনা করব মহাপ্রাণ বর্ণ এবং অল্প প্রাণ বর্ণ এবং সহজ বর্ণ অঘোষ বর্ণ আলোচনার পর এবার আমরা আলোচনা করব এই যে তালব্যস্য তালব্যস্য মূর্ধন্যস্য এবং দন্তস্য এবং হ, এই যে 4টি বর্ণ, এই 4টি বর্ণকে বলা হয় শিস ধ্বনি, বা এই ধ্বনিকে বলা হয় শিস ধ্বনি বা উষ্ম ধ্বনি বলা হয়। এই ধ্বনিগুলোকে বলা হয় উষ্ম ধ্বনি বা শিস ধ্বনি বলা হয়। কেন উষ্ম ধ্বনি বলা হয় না, উষ্ম কথার অর্থ হলো শ্বাস। উষ্ম কথার অর্থ হলো শ্বাস। এই বর্ণগুলো উচ্চারণ করার সময় বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয়। এই তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এবং হ, এই বর্ণগুলো উচ্চারণ করার সময় তোমরা উচ্চারণ করে দেখো যে এগুলোর জন্য তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এই বর্ণগুলো উচ্চারণ করার সময় বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয়, তাই এই বর্ণগুলোকে বলা হয় উষ্ম বর্ণ। এবং এই বর্ণগুলো উচ্চারণের সময় একটা শিস ধ্বনির উৎপন্ন হয় বলে এই ধ্বনিগুলোকে বলা হয় শিস ধ্বনিও বলা হয়। এরপর আমরা আলোচনা করব তারপর আমরা আলোচনা করব অন্তস্থ ধ্বনি বা অন্তস্থ বর্ণ নিয়ে। অন্তস্থ বর্ণ, এরপর আমরা আলোচনা করব অন্তস্থ বর্ণ বা ধ্বনি নিয়ে। এই ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় পর্শ বর্ণ, এবং তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এবং হ এগুলি বলা হয় উষ্ম বর্ণ। এবং এই বর্ণগুলির মাঝে অন্তস্থ জ, র, ল, ব এই বর্ণগুলি অবস্থিত বলে একেই বলা হয় অন্তস্থ বর্ণ। এই বর্ণগুলিকে বলা হয় অন্তস্থ বর্ণ। এরপর আলোচনা করব নাসিক্য ধ্বনি বা নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ নিয়ে। নাসিক্য বর্ণ বা ধ্বনি নিয়ে। নাসিক্য কথার অর্থ হচ্ছে কথা হচ্ছে নাক, অর্থাৎ যে প্রতি বর্গের আমাদের যে বাংলা বর্ণমালা যে 5টি বর্গ আছে ক, চ, ট, ত, প, এই 5টি বর্গের পঞ্চম অর্থাৎ 5 নম্বর যে বর্ণগুলি আছে স্তম্ভের মধ্যে উম, ইয়, মূর্ধন্য, দন্তন এবং ম, এই যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ু নাক দিয়ে বের হয় বলে এই 5টি বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ। তোমরা উচ্চারণ করে দেখো যে নাক বন্ধ করে এই উম, ইয়, মূর্ধন্য এবং দন্তন এবং ম এগুলো কিন্তু কখনোই উচ্চারণ করা সম্ভব নয়, তাই এই বর্ণগুলিকে বলা হয় নাসিক্য বর্ণ বা ধ্বনি। এরপর আমরা আলোচনা করব কম্পিত ধ্বনি নিয়ে। কি নিয়ে আলোচনা করব? কম্পিত ধ্বনি। কম্পিত ধ্বনি কাকে বলে? কম্পিত ধ্বনি আমরা কাকে বলবো না, কম্পিত কথার অর্থই হলো কম্পন অর্থাৎ কাঁপা। এই কম্পিত ধ্বনি বলা হয় রকে। কম্পিত ধ্বনি বলা হয় কাকে না, রকে। কেন বলা হয় না, শ্বাসবায়ুর গতিপদে জিহার বারংবার বাধা প্রদানের ফলে জিহা নিজেই কম্পিত হয়, তাই রকে বলা হয়, র ধ্বনিটিকে বলা হয় কম্পিত ধ্বনি। নেক্সট হচ্ছে তাড়িত ব্যঞ্জন ধ্বনি। তাড়িত ব্যঞ্জন ধ্বনি। আমরা যে বিষয়গুলো আলোচনা করছি সবই কিন্তু ব্যঞ্জন ধ্বনি। তাড়িত ব্যঞ্জন ধ্বনি আমরা কাকে বলবো না,
তাড়িত মানে তাড়না করা হয়। শ্বাসবায়ুর গতিপথে জিহার বাধা দান ফলে জিহা একবার নিজেই তালুকে স্পর্শ করে, অর্থাৎ টোকা দেওয়ার মতো স্পর্শ করে, এবং শ্বাসবায়ুর প্রভাবে জিহাটি যখন নিজেই তাড়িত হয় অর্থাৎ ছিটকে পড়ে, তখন তাকে বলা হয় তাড়িত ব্যঞ্জন ধ্বনি। তোমরা এই বর্ণগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে উচ্চারণ করলে স্পষ্ট বুঝতে পারবে যে কোন বর্ণটি জীবটা যেন তাড়িত অর্থাৎ তাড়না করছে। যেমন অড় অড় যদি উচ্চারণ করা হয় তাহলে জীবটা একবার তালুকে টোকা দেবার মতো স্পর্শ করছে শ্বাসবায়ুর গতিপথে, এবং সাথে সাথে শ্বাসবায়ুর জীবটাকে যেন এমনভাবে সরিয়ে দিচ্ছে যেন মনে হচ্ছে জীবটাকে তাড়না করছে। তাই ডয় শূন্য র এবং ডয় শূন্য র, অড় অড়, ডয় শূন্য ঢয় শূন্য র বলা হয় অনেক সময়। অড় অড় যে ব্যঞ্জন বর্ণটি আছে এই দুটি ব্যঞ্জন বর্ণকে বলা হয় তাড়িত ব্যঞ্জন ধ্বনি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই তাড়িত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ এই প্রশ্নটা পড়ে থাকে। তাহলে আজকে আমরা এই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বে আমরা ব্যঞ্জন ধ্বনির আরও যে সমস্ত প্রকারভেদ আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে ক্লাসটা এই পর্যন্ত। যাদের এই ক্লাসটি ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট সেকশনে তোমরা উল্লেখ করবে কোন ধরনের তোমরা ভিডিও চাও, এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আমি শেষে একটাই কথাই বলবো, সহজ বাংলা মানে সহজভাবে বাংলা আলোচনা। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।